ভোগ চাই, আমার ভোগ দিবি? তোরা আমাকে ভোগ দিবি? তোদের গাড়ির মধ্যে থাকা কুৎসিত খাবারে আমার পেট ভরেনি, আমার খিদে পেয়েছে। দে না, দে দে দে, ভোগ দে না। হ্যাঁ হ্যাঁ, দে 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 দে, ভোগ দে, ভোগ দে, ভোগ দে। কিছু না হলেও কম করে 200টা বাড়ি আছে এখানে। কোনো মানুষের আওয়াজ পাচ্ছি না। এখন তো সবে 5টা বাজে। এত তাড়াতাড়ি গ্রামের লোকেরা তো ঘুমিয়ে পড়বে না। কোনো মানুষের কণ্ঠ পর্যন্ত আসছে না। এই দেওয়াল থেকে কে যেন আমার নাম ধরে ডাকছে। আচ্ছা, এমন নয় তো যেই পুরো গ্রামের সমস্ত মানুষ মারা গিয়েছে? এর আগেও এখানে কিছু লোক এসেছিল এই দেখতে যেখানে কি আছে। তারা শুধু দেখতেই এসেছিল, ফিরে আর যেতে পারেনি। ওই দেখ, ওই দেখ, মোটর বাইক গুলো কিরকম পড়ে আছে। আজ আপনি শুনবেন একটি গ্রাম বাংলার ভূতের গল্প, তন্ময় সরকারের লেখা শাঁখামুটির কবলে। আজ গল্প পাঠে তন্ময়, গল্পের সূত্রধার আমি সুমন। এছাড়াও অন্যান্য চরিত্রে রয়েছে খুশি, শুভ স্বপ্না, সুমনা, শুভম, সৌভিক ও আমি সুমন। শুরু হচ্ছে আজকের গল্প, তন্ময় সরকারের লেখা শাঁখামুটির কবলে। গাড়িটা অনেক দূর থেকে তীরের মতন ছুটে আসছিল এই দিকে। গাড়ির ভিতরে 5 জন মানুষ খুব আনন্দের সাথে তখন গল্প করতে করতে আসছিল। হঠাৎ রাস্তার ডান দিকে সাইনবোর্ডটাতে চোখ পড়তেই গাড়ি থামিয়ে দিল তরুণ। বাকি 4 জন তরুণের গাড়িটি থামানো দেখে অবাক হয়ে যায়। ভিক্টর তরুণের কাঁধে হাত রেখে বলে, কি হলো, গাড়ি থামালি কেন? তরুণ ডান দিক বাঁ দিক একবার দেখে নিয়ে বলল, আসলে আমার মনে হয় ভুল রাস্তা ধরে ফেলেছি। কিন্তু ওই লোকটা বলল যে এটা সোজা রাস্তা, এদিক থেকে গেলে অনেক তাড়াতাড়ি নাকি পৌঁছে যাব। আর তোর বা এরকম মনেই হচ্ছে কেন যে তুই ভুল রাস্তা ধরেছিস? হ্যাঁ, অনু কথাটা বলে তার পাশে বসে থাকা ঝিলিকের মুখের দিকে তাকায়। তরুণ মাথা চুলকে বলে, না মানে আমার মন বলছে এই রাস্তা দিয়ে চন্দননগর যাওয়া যাবে না, এটা অন্য রাস্তা। আমি এর আগে চন্দননগর গিয়েছি, তবে সেটা অনেক বছর আগে। এই রাস্তা দিয়ে এখানে নেটওয়ার্কও নেই। দূর, কোথায় যে এসে পড়লাম। তাহলে কি গাড়ি ঘুরিয়ে নিবে নাকি রে তরুণ? সেটাই তো ভাবছি। অনেকটা রাস্তা চলেও এসেছি, ঘুরিয়ে নিতেও কেমন লাগছে। তার চেয়ে বরং চল আরও খানিকটা এগিয়ে যাই, যদি কোনো লোককে দেখতে পাই। তরুণ ওদের মধ্যে মেন ক্যাপ্টেন। ও যা বলে বাকি 4 জন তাই শোনে। আজ সকালে ওরা সবাই একসাথে ঘুরতে বেরিয়েছিল কেল্লার 14 পুকুরে। জায়গাটা তারা চেনেও না, কোনোদিন যায়ও নি। গুগল ম্যাপ দেখে সেখানে যাবে এটা তারা ঠিক করেছিল, কিন্তু প্রায় 22 কিলোমিটার চলে এসেছে, এখনো তারা আসল গন্তব্যস্থানে পৌঁছতে পারেনি। আরো 4 কিলোমিটার গাড়ি ছুটল। তরুণের বারবার মনে হচ্ছিল রাস্তা গুলিয়েছে। এত দূর চলে এলো, কেল্লার দেখা নেই, এটা হতে পারে না। তার আরো কিছু বন্ধুর মুখে শুনেছিল যে কেল্লার 14 পুকুর
তাদের বাড়ি থেকে মাত্র 20 কিলোমিটার। তরুণ বারবার তাদেরকে ফোন করার চেষ্টা করে, কিন্তু নেটওয়ার্ক না থাকায় ফোন যায় না। এদিকে ঘড়ির কাঁটায় দুপুর 3টে। হঠাৎ ডান দিকে একটা সাইনবোর্ড দেখে তরুণ আবার গাড়িটা থামায়। কি লেখা আছে ওটা? ভানগড়? ভানগড়? ভানগড় তো রাজস্থানে আছে, এখানে কি করে এলো? আরে পাগলা, এখানকার মানুষেরা হয়তো নাম দিয়েছে। হ্যাঁ, তাও ঠিক, কিন্তু আর কতটা রাস্তা তরুণ? এ তো শেষ হচ্ছে না ভাই, আমরা কি রাস্তা গুলিয়ে ফেললাম ভাই? তরুণ সাইনবোর্ডটা ভালো করে লক্ষ্য করে। সোজা গেলে ভানগড়, ডান দিকে গেলে শাঁকামুটি গ্রাম, আর বাদিকে গেলে তেঁতুলতলার গ্রাম। কোন দিকে যাই বলতো, বুঝতে পারছি না। এদিকে কোনো মানুষও আর নেই। হঠাৎ তরুণ দেখতে পায় দূরে একটি বয়স্ক লোক লাঠি হাতে খুঁড়িয়ে খুঁড়িয়ে শাঁখামুটি গ্রামের দিকে চলে যাচ্ছে। তরুণ তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে হাঁক দেয়, এই যে দাদু, ও দাদু, শুনতে পাচ্ছেন? বয়স্ক লোকটি পিছনে ফিরেও তাকায় না। শুনতে পায়নি নাকি? তরুণ তাড়াতাড়ি গাড়িতে উঠে বাঁদিকে রাস্তাটা ধরে। চোখের পলক ফেলতেই ওরা দেখল যে বয়স্ক লোকটি অনেক দূরে চলে গিয়েছে। অবাক হয়ে গেল তরুণ, এটা কি করে সম্ভব? দূরে অবশ্যই ছিল, তবে অত দূরে তো নয়। গাড়ির গতিও বাড়ল, তবে অবাক বিষয়, লোকটিকে কোনো মতে ধরতে পারল না। যতবার গাড়ি জোরে চালিয়েছে ততবারই চোখের পলক পড়া মাত্রই লোকটি আরো অনেক দূরে চলে গিয়েছে। এ যেন এক অদ্ভুত ম্যাজিক। অবশেষে তাদের গাড়িটা শাঁখামুটি গ্রামের মধ্যে প্রবেশ করল, আর ঠিক সেই সময় তারা দেখতে পেল সেই বয়স্ক লোকটিকে তারা পিছনে ফেলে সামনে চলে এসেছে। চমকে ওঠে ওরা। তারা এতক্ষণ দেখল যে সেই লোকটি তাদের আগে আগে চলেছিল, আর এখন সে পিছনে গেল কি করে? তরুণ গাড়িটা আবারও ঘুরিয়ে নেয়। এবং 5 জন গাড়ি থেকে নেমে এগিয়ে যায় বয়স্ক লোকটির কাছে। সামনে আসতেই বয়স্ক লোকটি তাদের দিকে একটু অদ্ভুতভাবে তাকালো। সেটা কারোর চোখে ধরা না পড়লেও সফিউল ঠিক দেখতে পেল। সে এতক্ষণ কোনো কথা বলেনি, চুপচাপ শুনছিল তাদের বন্ধুদের কথা। তরুণ সেই বয়স্ক লোকটিকে প্রশ্ন করল, আপনাকে কখন থেকে ডাকছি দাদু। বয়স্ক লোকটি কড়াভাবে তরুণকে উত্তর দিলেন, কেন, কি হয়েছে বাপু? আসলে আমরা রাস্তা গুলিয়ে ফেলেছি, একটু বলুন না, কেল্লার রাস্তাটা কোন দিক দিয়ে যেতে হবে? আমি বলতে পারবো না বাবা, আমি জানি না। 5 জন একে অপরের মুখের দিকে তাকায়। ভালো মুশকিলে পড়ল। তরুণ একবার আকাশের দিকে তাকালো। সে দেখল আকাশ কালো হয়ে এসেছে। ঠান্ডা ঠান্ডা শিরশিরে হাওয়া তাদের গায়ে এসে লাগছে। হয়তো আর কয়েক মিনিটের মধ্যেই বৃষ্টি আসবে। চিন্তায় পড়ে যায় তরুণ। চারিদিকে একবার তাকিয়ে দেখে সে। হঠাৎ তার চোখ পড়ে খানিকটা দূরে অসংখ্য ঘরবাড়ি দাঁড়িয়ে আছে। সঙ্গে সঙ্গে সে ওই বয়স্ক লোকটিকে জিজ্ঞাসা করল, বলছি, দূরের ওই যে বাড়িগুলো দেখছেন, ওখানে কি আপনার বাড়ি? বৃদ্ধ লোকটি ফ্যাকাশে মুখে একবার ওই দিকে চাইলেন। হঠাৎ করেই তার মুখমণ্ডল ভয়ে সাদা হয়ে গেল। তিনি একটু গম্ভীরভাবে ওদেরকে বললেন, সন্ধে নামার আগে এইখান থেকে চলে যাও, আর ভুলেও ওই দিকে যাওয়ার চেষ্টা করো না। যাও, যেদিক থেকে এসেছো সেদিকে ফিরে যাও। যাও যাও যাও, আর পারলে বাড়িতে চলে যাও, তাতেই তোমাদের মঙ্গল, বুঝেছো?
পাঁচজনই সেই বয়স্ক লোকটির কথা শুনে চমকে উঠল। তরুণ হাতের ঘড়িটা একবার দেখল, বিকেল 4:30। এমনিতেও আকাশ গুড়গুড় করতে শুরু করেছে। প্রবল বেগে যে বৃষ্টিপাত হবে সেটা ঠান্ডা হাওয়াতেই বেশ বোঝাই যাচ্ছে। ওরা পাঁচজনই খানিকটা এগিয়ে এসে নিজেদের মধ্যে চিন্তা ভাবনা করতে থাকে। ঝিলিক তরুণকে বলে, কি ভাবছিস তরুণ? কিছু তো বল, কি করবি? আমাদের আজ রাতটা এখানে কাটাতে হবে, তার কারণ আকাশের অবস্থা ভালো নয়। তার উপর গ্রামের পথ, চুরি ডাকাতি ছিনতাই সব হয় এখানে। বুড়োর কথা বাদ দে, চল ওইখানে অনেক ঘরবাড়ি আছে, কারোর থেকে সাহায্য নেওয়া যেতেই পারে। যদি আজ রাতটা ওখানে কাটানো যায় খুব ভালো হবে। তরুণের কথা মতো সবাই তার সাথে গাড়িতে উঠে পড়ে এবং সোজা চলে যায় সেই বাড়িগুলির দিকে। বয়স্ক লোকটির সামনে দিয়ে যখন গাড়িটা চলে যায় তখন সেই বৃদ্ধ চিৎকার করে বলতে থাকে, আরে ওদিকে যেও না, শোনো আমার কথা, ওখানে কেউ নেই, যেও না। আরে ফিরে এসো তোমরা, ওদিকে কেউ নেই, নাহলে সাংঘাতিক বিপদ হয়ে যাবে। গাড়ি আস্তে আস্তে অনেক দূরে চলে গেল। তবে এখানেও আবার একটা ব্যাপার ঘটল। তরুণ দেখল বাড়িগুলি হাওয়ার মতো কেমন যেন দূরে সরে যাচ্ছে। ঠিক ওই বয়স্ক লোকটির বেলায় যেমন হয়েছিল ঠিক তেমনই। মিনিট 10 গাড়ি চালানো হয়ে গেল, তাও এখনো সে বাড়িগুলির সামনে আসতে পারল না সে। ঝিলিক, সফিউল, ভিক্টর অনু ব্যাপারটা লক্ষ্য করল, কি হচ্ছে তাদের সাথে। আরো 5 মিনিট দ্রুত গাড়িটি চালানোর পর অবশেষে সেই বাড়িগুলির সামনে আসে তারা। একটা পোল পার করে রাস্তার বাঁদিকে গাড়িটা নিয়ে গিয়ে থামায় তরুণ। গাড়ি থেকে 5 জন নেমে এগিয়ে যায় সামনের একটি বাড়ির দিকে। এটাই সববার প্রথম বাড়ি। তরুণ দরজায় টোকা মারার আগেই আচমকাই দরজাটা আপনা আপনি খুলে গেল। চমকে উঠল ওরা। ঘরটি ঘুটঘুটে অন্ধকার, তবে বাইরে থেকে মনে হচ্ছিল ভিতরে কোনো আলো জ্বলছে। অবাক হয়ে যায় ওরা। ফোনের লাইট অন করে ঘরের ভিতরে ঢোকে ওরা। কেউ আছেন? হ্যালো, কেউ আছেন? হ্যালো, কেউ আছেন? এই প্রথম সফিউল কথা বলল। কেউ নেই মনে হচ্ছে। দরজা এরকম খোলা আর পুরো বাড়ি ফাঁকা, অদ্ভুত ব্যাপার। যা বলেছিস রে ঝিলিক, একটা গ্রাম এত শুনশান কি করে হতে পারে? কোনো মানুষের কণ্ঠ পর্যন্ত আসছে না। কিছু না হলেও কম করে 200টা বাড়ি আছে এখানে, কোনো মানুষের আওয়াজ পাচ্ছি না। এখন তো সবে 5টা বাজে, এত তাড়াতাড়ি গ্রামের লোকেরা তো ঘুমিয়ে পড়বে না। আমি বলি কি তরুণ, চল ফিরে যাই, এখানে থেকে লাভ নেই ভাই। ওই যে রোডটা ছিল ওইখানে গিয়েই না হয় সারা রাতটা গাড়িতেই কাটিয়ে দেব। ঠিক কথাই বলেছে শফিউল। তরুণ, আমারও একমত। চল, জায়গাটা সুবিধে লাগছে না। 5 জন সেই ঘর থেকে বেরিয়ে তাদের গাড়িটির দিকে হেঁটে যাবে, ঠিক এমন সময় তারা দেখে যে গাড়িটা সেখানে নেই। সবার বুকের ভিতরটা ছ্যাঁত করে উঠল। আমার গাড়িটা কোথায় গেল? হ্যাঁ তাই তো, গাড়িটা কোথায় গেল? কোথায় গেল গাড়িটা? কি হচ্ছে এসব? গাড়িটা কোথায় গেল? চল চল, তাড়াতাড়ি একটু চারিদিকে ঘুরে দেখি। তারা এদিক ওদিক খুঁজতে থাকে গাড়িটা, কিন্তু কোথাও খুঁজে পায় না গাড়িটা। প্রায় আধা ঘন্টা তারা চারিদিকে ঘুরে ঘুরে গাড়িটা দেখতে লাগলো যে কোথায় গেল গাড়িটা, কিন্তু কোনো জায়গায় গাড়ির চিহ্ন মাত্র পাওয়া যায় না। অবশেষে হাল ছেড়ে তারা সেই বাড়িতে গিয়ে ঢুকলো।
তরুণের প্রিয় গাড়িটা উধাও হয়ে যাওয়াতে সে মনের দুঃখে চোখে জল ফেলতে আরম্ভ করল। সবাই তাকে সান্ত্বনা দেবার চেষ্টা করল। দেখতে দেখতে ঝুপ করে সন্ধ্যা নেমে এলো। চারিদিকে অন্ধকারে নিমজ্জিত হয়ে গেল। আর ঠিক সেই সময় শুরু হলো বৃষ্টি। তার সাথে সাথে আকাশে বিদ্যুৎ চমকাতে লাগলো। গাড়ি উধাও হয়ে যাওয়াতে তরুণের মাথা কাজ করছে না কিছু। তবে ভিক্টর আর সফিউল নিজেদের মধ্যে একটা পরিকল্পনা করল। তারা বৃষ্টির কারণে ওই ঘরের মধ্যে ঢুকে বসেছিল। চারিদিকের আবহাওয়া ভালো ঠেকছে না দেখে ভিক্টর বলল, আমি বলি কি, আমার মনে হয় এখানে থাকাটা নিরাপদ নয়। ভালো করে চিন্তা করে দেখ একটু। সন্ধ্যার সময় শাঁখের ধ্বনি হয়, মেয়েরা সন্ধে দেয় নিজেদের বাড়িতে, আর এখন 6:30 বাজে, কোনো শঙ্খ ঘণ্টার আওয়াজ নেই। দেখ, তোরা বিশ্বাস করিস কিনা জানি না, তবে আমার মনে হচ্ছে এই জায়গায় ভূত প্রেত বাস করে। এটা কোনো মানুষের বাসস্থান হতে পারে না। এটা কোনো মানুষের বাসস্থান নয়, বিশ্বাস কর, এটা বাসস্থান নয়। ভিক্টর একদম ঠিক কথাই বলেছে। কোনো মানুষের কোনো সাড়া নেই, কোনো আওয়াজ নেই। মনে হচ্ছে পুরো গ্রাম জনশূন্য। সেটা আমিও বুঝতে পারছি, কিন্তু করবোটা কি? একে তো রাস্তা গুলিয়ে ফেলে এইসব চব্য করেছি। গাড়ি থাকলে তবুও ম্যানেজ করা যেত, কিন্তু এখন এতটা রাস্তা যাব কিভাবে? মাথা কাজ করছে না আমার। কেন আমি ওই দাদুর কথা শুনলাম না? আর ভেবে লাভ নেই ভাই। শোন, এখন 6:30 মতো বাজে। আমরা আজ রাতটা এখানে কাটিয়ে কাল ভোরের আলো ফুটতেই এখান থেকে না হয় চলে যাব। কিছু করার নেই। রাতটা আমাদের যত কষ্ট হলেও এখানে কাটাতে হবে। গাড়ি থাকলে তবু ভাবা যেত কিছু। ভিক্টর একদম ঠিক কথাই বলেছে। আজ রাতটা এখানেই কাটিয়ে দেওয়া হোক, তাছাড়া যাওয়ারও তো কোনো জায়গাই নেই। 5 জনে এক জায়গায় বেশ জড়সড় হয়ে বসে রইল। বাইরের বৃষ্টির বেগ একটু কমেছে। আর ঠিক সেই সময় বাইরে থেকে কে যেন দরজায় ধাক্কা মারতে লাগলো। পাঁচ জনে কাঠ হয়ে বসে রইল এবং একে অপরের মুখের দিকে চাইল। দরজার ধাক্কা ক্রমশ বাড়তে লাগলো। সেই সময় তরুণ উঠে গিয়ে আস্তে আস্তে দরজাটা খুলল। খোলা মাত্রই সে দেখল কেউ নেই, তবে একটা ঠান্ডা হাওয়া তার গা স্পর্শ করে ঘরের মধ্যে ঢুকে গেল। চারিদিক একবার সে দেখে নিল, কই কেউ নেই তো। কি হলো তরুণ, বাইরে কে? কেউ নেই ভাই। তবে ধাক্কা দিচ্ছিল কে? সেটাই তো ভাবছি। ভাই, দরজাটা বন্ধ করে চলে আয় এখানে। তরুণ তাড়াতাড়ি দরজা বন্ধ করে ওদের কাছে চলে আসে। এরপর আরও খানিকক্ষণ গেল। প্রচণ্ড খিদে পেয়েছে ওদের। সমস্ত খাবার দাবার গাড়িতেই রাখা ছিল। কি করবে, হতাশা হয়ে বসে থাকতে হলো তাদের। ঝিলিক দেওয়ালের কোণ ঘেঁষে বসেছিল। এমন সময় সে শুনতে পেল দেওয়ালের মধ্যে থেকে কে যেন ফিসফিস করে তার নাম ধরে ডাকছে। ঝিলিক, ঝিলিক, ঝিলিক। ঝিলিক, ঝিলিক এসো, ঝিলিক, ঝিলিক এসো। প্রথমটা বুঝতে পারে না ঝিলিক। তারপরে অনেকক্ষণ কান পেতে শোনার পর সে বুঝতে পারে, হ্যাঁ হ্যাঁ, তাকেই নাম ধরে ডাকছে। ভয়ে ঠক ঠক করে কাঁপতে থাকে ঝিলিক। হাত নেড়ে
সফিউলকে ডাকে। কি হয়েছে? এই দেওয়াল থেকে কে যেন আমার নাম ধরে ডাকছে। কি বলছিস? সত্যি বলছি, বিশ্বাস কর, আমার নাম ধরে ডাকলো। হয়তো তোর মনের ভুল ঝিলিক। তুই উঠে আয় ওখান থেকে, এইখানে এসে বস। সফিউলের দিকে একবার তাকিয়ে ঝিলিক ওখান থেকে উঠে তরুণের পাশে গিয়ে বসে। এমন সময় তাদের ঘরের বাইরে দু একটা লোকের চাপা ফিস ফিস শব্দ শুনতে পায় এবং চাপা হাসির শব্দ। পাঁচজনে একে অপরের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তারপর তাড়াতাড়ি দরজা খুলে বাইরে বেরিয়ে আসে পাঁচজনে। কিন্তু বাইরে বেরিয়ে এসে কাউকেই দেখতে পায় না ওরা। চারিদিকে তাকিয়ে দেখতে না পেয়ে আবার যখন সেই ঘরের মধ্যে ঢুকতে যাবে, এমন সময় সেই দরজাটা আপনা আপনি বন্ধ হয়ে যায় তাদের চোখের সামনে। বিস্ময়ে চমকে ওঠে ওরা। ভিক্টর বলল, এখানে কিছু একটা আছে, কিছু একটা আছে। হয়তো আমরা চোখে দেখতে পাচ্ছি না, কিন্তু অনুভব করতে পারছি কিছু তো একটা আছে এখানে। কিছু একটা আছে মানে? কি আছে? এতগুলো বাড়ি আর একটাও মানুষ নেই, এটা কি হতে পারে কখনো? ঠিক, আমারও কেমন জানি সন্দেহ হচ্ছে। আচ্ছা, এমন নয় তো যেই পুরো গ্রামের সমস্ত মানুষ মারা গিয়েছে? এটা কিভাবে সম্ভব? সম্ভব, সম্ভব। এইরকম একটা জায়গা আছে ঝিলিক, আমি পড়েছি। কি কি পড়েছিস তুই? রাজস্থানে একটা গ্রাম আছে, কি যেন নাম, কুলধারা। হ্যাঁ, মনে পড়েছে, কুলধারা নামে রাজস্থানে একটা গ্রাম আছে। আর এই গ্রামের নামটাও দেখ, শাখামুঠির গ্রাম। এইরকম নাম আগে কখনো শুনেছিস তুই? না, শুনিনি ভাই। বড় অদ্ভুত নাম কিন্তু। আচ্ছা বাদ দে, ওই কুলধারা গ্রামের ব্যাপারটা বল দেখি। কুলধারা গ্রামটাও কিন্তু 300 বছর ধরে জনশূন্য ছিল। লোকমুখে প্রচলিত এক রাতেই জনশূন্য হয়ে গিয়েছিল রাজস্থানের এই বর্ধিষ্ণু গ্রামটি। এটার সঙ্গে ওটার কি সম্পর্ক? সম্পর্ক ভালোভাবেই তো মিল আছে। দেখ, এখানে প্রায় 200টা বাড়ি, কিন্তু কোনো লোক নেই। ওখানেও ব্যাপারটা সেম। অনেকের দাবি ছিল জনমানবহীন কুলধারায় ঘুরে বেড়ায় অতৃপ্ত আত্মা। সেখানে বসতি গড়ার চেষ্টা করলেও নানা ভৌতিক কাণ্ড কারখানার মুখে পড়তে হয়েছে। তাহলে কি এটা ওই কুলধারার গ্রামের মতন? মানে এই গ্রামও তাহলে অভিশপ্ত গ্রাম? দেখ, এটা আমার একটা ধারণা, সঠিক কি বেঠিক সেটা আমি জানি না। তবে একবার ভেবে দেখ, আমাদের গাড়িটা উদা হয়ে গেল। ঝিলিক দেওয়ালের মধ্যে থেকে কার কণ্ঠ শুনতে পাচ্ছে, দরজায় ঠকঠক করে আওয়াজ করছে কে। আমরা 5 জন ঘরের মধ্যে থেকে শুনলাম বাইরে যেন কারা কথা বলছে, কিন্তু বাইরে বেরিয়ে এসে দেখি কেউ নেই। এটা কি করে সম্ভব? একজন ভুল শুনতে পারি, 2 জন ভুল শুনতে পারি, কিন্তু 5 জন মানুষ কি করে ভুল শুনবো? তার উপর দেখ, ওই ঘরের মধ্যে যেই ঢুকতে যাব, সাথে সাথে দরজাটা আপনা আপনি বন্ধ হয়ে গেল। চারিদিকে কোনো হাওয়া হচ্ছে না। তাহলে কেন দরজাটা বন্ধ হলো? তোর কথায় যুক্তি আছে, কিন্তু এটা বিশ্বাসযোগ্য? বিশ্বাস অবিশ্বাস সেটা পুরোটাই তোদের হাতে। তবে আমরা এখানে বেশিক্ষণ থাকতে পারবো না। আমার 6ষ্ঠ ইন্দ্রিয় জানান দিচ্ছে বিপদ কিন্তু আমাদের দিকেই ছুটে আসছে ভাই। এখান থেকে বের হতেই হবে যে করেই হোক। আর সফিউলের কথা শেষ হলো না। ঠিক সেই সময় তাদের কানে এলো দূর থেকেই কেউ যেন মিষ্টি গলায় সফিউলের নাম ধরে ডাকছে। শফিউল, ওদিকে কি করছো? এদিকে এসো, এদিকে এসো। বুকটা ধক করে উঠল সবার। অন্ধকারের মধ্যে যেন সফিউলের নাম ধরে কেউ ডাকছে। তোমাদের গাড়ি এইখানে আছে, নিয়ে চলে যাও এই গ্রাম থেকে। আমি চাই না তোমাদের কোনো বিপদ হোক। চলে এসো, চলে এসো। আমার গাড়ি ওখানে আছে, চল চল, দেরি করিস না। এই দাঁড়া, কোথায় যাচ্ছিস তুই? তোর মাথা কি খারাপ হয়ে গেছে তরুণ? ও কি করে আমার নাম জানলো? আর কে ও?
যদি সত্যি ওখানে তরুণের গাড়িটা থাকে তাহলে তো আমরা ওই গাড়ি চেপে বাড়ি চলে যেতে পারবো, তাই না? আর গাড়ি যদি ওখানে না থাকে তাহলে? আর যদি থাকে, রিস্ক নিতে তো কোনো প্রবলেম নেই। এতজন আছি, মোকাবেলা করতে পারবো। চল চল, আমি বলছি চল। 5 জন এগিয়ে গেল সেই অন্ধকার রাস্তার দিকে। ফোনের লাইট মেরে চারিদিকে দেখতে লাগলো সবাই। খানিকটা যাবার পর ভিক্টর থেমে গেল। তারপর বলল, থাম, একটু থাম, তোরা থাম। কান্নার আওয়াজ আসছে, শুনতে পাচ্ছিস? শোন। 4 জনই ভিক্টরের কথাতে থেমে গেল এবং কান পেতে শুনতে লাগলো। তবে শুধু কান্নার আওয়াজ আসছে না, হাসির আওয়াজও আসছে। প্রচন্ড কষ্টে কে যেন কাঁদছে আর বিভৎস চিৎকার করছে। আমি এখানে আর আসবো না, আমাকে আমাকে ছেড়ে দাও, আমি চলে যাবো, আমি আসবো না এখানে, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। চলে তো যাবি, তবে মরতে নয়, পাতালে যাবি। পাঁচ জনে লক্ষ্য করে তাদের সামনে 4টে বাড়ির পরই পঞ্চম বাড়িটি থেকে চিৎকার আর হাসির শব্দটা ভেসে আসছে। মিনমিন করে সেখান থেকে একটা আলো বাইরে বেরিয়ে এসেছে। 5 জনে পায়ে পায়ে এগিয়ে যায় সেই বাড়ির দিকে। বাড়িটির পিছনের জানলাটা থেকে মুখ বাড়িয়ে 5 জনে দেখে একটি মধ্যবয়স্ক লোক সিলিংয়ের ওপরে উল্টো হয়ে ঝুলছে এবং তার আশেপাশে কেউ নেই। ঠক ঠক করে কাঁপতে থাকে 5 জনে। লোকটা ওরকম করে ঝুলছে কেন ভাই? যাবি ভিতরে? না, একদম নয়। আমার মন বলছে ওখানে আর একজন ছিল, তবে সে গেল কোথায়? আমি এখানে আছি, এখানে এখানে আছি রে। ঠিক এমন সময় তাদের পেছন থেকে একটা খিলখিল করে হাসি ছুটে আসে। 5 জনে ভয়ে ভয়ে পিছনে তাকাতেই কাউকে দেখতে পায় না, তাও অন্ধকারের মধ্যে থেকে সেই ভয়ানক হাসি আর তার সাথে কণ্ঠ ভেসে আসে। ভোগ চাই, আমার ভোগ দিবি? তোরা আমাকে ভোগ দিবি? তোদের গাড়ির মধ্যে থাকা কুৎসিত খাবারে আমার পেট ভরেনি, আমার খিদে পেয়েছে। দে না, দে দে দে, ভোগ দে না। হ্যাঁ হ্যাঁ, দে 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 দে, ভোগ দে, ভোগ দে, ভোগ দে। 5 জনই তার কথা শুনে ঠক ঠক করে কাঁদতে লাগলো। তরুণ চিৎকার করে বলল, পালা পালা, এখানে দাঁড়ানো যাবে না, পালা। তরুণের কথায় আর কেউ দাঁড়িয়ে থাকে না, ছুটতে লাগলো পাশের গলির দিকে। প্রায় অনেকক্ষণ ছোটার পর তারা 5 জনে একটা ঘরের দেওয়ালে হেলান দিয়ে দাঁড়ালো। 5 জনে পাগলের মতন সেই সময় হাঁপাচ্ছিল। সফিউল বলল, আমাদের এখান থেকে বের হতেই হবে। বের হবো কি করে? কি করে বের হবো? রাস্তা তো গুলে ফেলেছি, বুঝতে পারছি না। কিচ্ছু করার নেই ভাই, তবে ওদিকে আর যাওয়া যাবে না। তবে তবে কোন দিকে যাব? সফিউল বেশ কিছুক্ষণ চারিদিকে একবার দেখে নিল, তারপরে বলল, ওই সামনের পুকুর পাড়টা দেখছিস, ওটা পেরিয়ে গিয়ে ওই বাঁশ বাগানের ভিতর দিয়ে যেতে হবে। চল চল।
কেন এলাম আমরা এখানে? ওই বয়স্ক লোকটার কথা শুনলে এরকম হতো না। কেন এলাম? সব আমার জন্য হলো, সব আমার জন্য। এই নিয়ে চিন্তা করে আর কোনো লাভ নেই। শফিউল যা বলছে তাই করি। আর এমনিতে ওইদিকে যাওয়া ছাড়া আমাদের তো আর দ্বিতীয় কোনো উপায়ও নেই। সবাই শফিউলের পিছন পিছন ওই পুকুর পার করে বাঁশ বাগানের মধ্যে ঢুকল। ঘন অন্ধকার সেই বাঁশ বাগান। সবাই একে একে ওই বাঁশ বাগানের মধ্যে দিয়ে এগোতে লাগলো এবং একে অপরের হাত শক্ত করে ধরে রইল। শফিউল সবার আগে যাচ্ছিল। হঠাৎ কিসের সঙ্গে পা আটকে গিয়ে হুমড়ি খেয়ে পড়ল। এবং সে যেখানে পড়ল ওখানেই বাঁশের গোঁজ হয়তো পুঁতে রাখা ছিল। শফিউলের ডান পায়ে সেটা ঢুকে গেল। চিৎকার করে উঠল শফিউল। ঝিলিক তারই অবস্থা দেখে নিজেকে ঠিক রাখতে পারল না, ডুকরে কেঁদে উঠল। সবাই শফিউলকে ধরে বাঁশের গড়ায় নিয়ে গিয়ে বসালো। ব্যথায় ছটফট করছে শফিউল। ভাই ভাই, এটা বার করলে তো প্রচুর রক্ত বের হবে। তরুণ তরুণ, কি করবি? বার করলে অসুবিধা আছে। কি করব, মাথা কোনো কাজ করছে না আর। তরুণের কথা থেমে গেল। ছপ করে পায়ের একটা শব্দ হচ্ছে এবং খুব দ্রুত তাদের দিকে যেন এগিয়ে আসছে। দাঁড়ানো যাবে না, দাঁড়ানো যাবে না, যেতে হবে আমাদের এখান থেকে। কি কি করবি তরুণ, কি করবি? শফিউল, তুই কি হাঁটতে পারবি না ভাই? আমার চিন্তা করিস না ভাই, তোরা আমার চিন্তা করিস না। তোরা যা এখান থেকে। আমার খুব কষ্ট হচ্ছে ভাই। না না, আমি তোকে এইভাবে ফেলে রেখে যাব না। তোরা যা, আমি শফিউলের কাছে থাকবো। পাগলের মতো কথা বলিস না ঝিলিক। তুই একা শফিউলকে ভালোবাসিস না, আমরা ওকে ভালোবাসি। ভিক্টর, ধর ওকে, আমি ওকে চাগিয়ে নিয়ে যাব। তাড়াতাড়ি কর, দেরি করিস না, ধর। শফিউলকে চাকিয়ে নেয় তরুণ। তারপর হাঁটতে শুরু করে। চারপাশে আলো নেই। ফোনের লাইটে জঙ্গলে সেই কালো অন্ধকার দূর হয় না। সেইখান থেকে তরুণ শফিউলকে কোলে নিয়ে সবার আগে পার হয়ে গেল এবং তার পিছন পিছন ভিক্টর আর ঝিলিকও গেল। তবে সবার শেষে ছিল অনু। সে চারিদিকের এই আবহাওয়া দেখে প্রচন্ড ভয় পাচ্ছিল। হঠাৎ সে দেখতে পেল তরুণরা যে বাঁশ গাছে তলা দিয়ে সামনের দিকে চলে গেল, সেই ডালের ওপর অনু যেন স্পষ্ট দেখতে পেল কালো ছায়ার মতন কে যেন একটা বসে আছে। মুহূর্তের মধ্যে বুকের ভিতরটা ধক করে উঠল অনুর। গাছের ওপরে ওভাবে বসে রয়েছে কে? অনুর গলা থেকে কোনো স্বর বেরিয়ে এলো না। সে দেখল কালো ছায়াটা এক্ষুনি ঝাঁপ দিয়ে তার গায়ে এসে পড়বে। সেই মূর্তিটা দুটো পা গাছের ডালের ওপর রেখে অদ্ভুতভাবে নিচের দিকে বাড়িয়ে আস্তে আস্তে নেমে আসতে লাগলো তার দিকে। হাত থেকে ফোনটা মাটিতে পড়ে গেল অনুর এবং তারপর সব চুপ। কয়েক মিনিট পর মৃদু চিৎকার আর চাপা হাসির শব্দ শোনা গেল। বেশ বোঝাই গেল অনু আর জীবিত নেই। একটানা অনেকক্ষণ কোলে নেবার পর শফিউলকে মাটিতে বসিয়ে একটু রেস্ট নিল তরুণ। শফিউল অনেকক্ষণ ধরে চেষ্টা করছিল বাঁশের গোঁজটা পা থেকে বার করতে এবং ভীষণ কষ্ট সহ্য করার পর সে সেই গোঁজটা বার করতে সক্ষম হয়েছে। ভিক্টর তার রুমাল বার করে শফিউলের পায়ে ভালো করে বেঁধে দিল।
অনু একটু পিছিয়ে পড়েছিল। সে তাদের কাছে আসতেই তরুণ বলল, তোকে বললাম আমাদের আগে আগে যেতে, আর তুই? আমি তো ঠিক আছি, আমার কথা চিন্তা না করে সফিউলের কথা ভাব। ওকে কি করবি? আমি একদম ঠিক আছি, আর আর এবারে আমি হালকা হাঁটতেও পারবো। ওরা তখন এসে পড়েছে গ্রামের একদম শেষে। তবে ওরা রাস্তা জানে না যে এবার কোন দিকে যাবে। হঠাৎ অনু বলল, এই রাস্তা দিয়ে গেলে হয়তো আমরা আমাদের গন্তব্যে পৌঁছতে পারি। অনুর কথা শুনে এবারে রীতিমতন অবাক হয়ে যায় চারজনে। অনু আরো বলে, গন্তব্যতে পৌঁছবো, তারপর হাসি মুখে নিজের জীবন বিসর্জন দেব। আমরা সত্যিই কত ভাগ্যবান যে আমরা তার হাতে মৃত্যুবরণ করব। অনুর কথা শুনে চমকে ওঠে ওরা। কি বলছো? অনু তরুণের দিকে তাকিয়ে বলল, দেরি করলে ও আমাদের শেষ করে ফেলবে তরুণ। চল আমার সাথে, চল। কোথায় যাব? গ্রামের বাইরে। এই কালো অন্ধকার থেকে মুক্তির রাস্তা একমাত্র আমি দিতে পারি। চল। তোর কি হয়েছে? তুই এইরকম বলছিস কেন? কথা যত বাড়াবি তত মৃত্যুর দিকে এগোবি। মনে রাখিস, সময় কিন্তু থেমে থাকবে না আমাদের জন্য। তাই চল, চল আমার সাথে, চল এক্ষুনি। চারজনের যে কি হলো তারা নিজেও বুঝতে পারল না। অনুর চোখ দুটো তখন কেমন যেন নীল হয়েছিল, এবং সেই নীল চোখ দুটো দিকে তাকিয়ে রইল ওরা চারজনে। একটা নেশার ঘোর ওদের ধীরে ধীরে জড়িয়ে ধরছিল, এবং আস্তে আস্তে ওরা অনুর সাথে চলতে শুরু করলো। হাঁটতে হাঁটতে ওরা চারজনে অনুর সাথে এক শ্মশানের মধ্যে প্রবেশ করলো। সেই শ্মশানটি দেখে মনে হবে গত 20 থেকে 25 বছর কোনো মানুষ এই শ্মশানে পা দেয়নি। পাশের ভগ্ন সাইনবোর্ডে শ্মশানের নাম দেওয়া ছিল। শ্মশানের নাম হল কালচিতা শ্মশান। শ্মশান অতি পবিত্র একটা স্থান। তবে এই শ্মশানে যদি কোনো মানুষ আসে, তারা বুঝতে পারবে সব শ্মশান পবিত্র হয় না। সব শ্মশানে বাবা ভোলেনাথ বিরাজ করেন না, কিছু পিশাচও বাস করে। অনুর রূপ আস্তে আস্তে কালো ছায়ার মতন কোথায় যেন মিলিয়ে গেল, এবং সেটা কালো গুঁড়োর মতন উড়ে গেল। হঠাৎ করে একটা কালো ছায়ার ভিতর থেকে বেরিয়ে এলো বিভৎস আকৃতির এক নারী। লাল টকটকে চোখ, মুখের দাঁতগুলো হিংস্রভাবে যেন বাইরে বেরিয়ে পড়েছে, আর ঠিক কপালের মাঝামাঝি এক গভীর ক্ষত। ধারালো কোনো অস্ত্র দিয়ে কেউ যেন কপালটাকে ফুটো করে দিয়েছে। অসংখ্য মরা পচা তীব্র গন্ধ হো হো করে ছুটে আসছে। মনে হলো গ্রামের সমস্ত মানুষ এখানেই দেহ রেখেছে। চারজনে এগিয়ে আসছিল সেই পিশাচটির দিকে, এবং সবার পিছনে ছিল সফিউল। হঠাৎ করে পা পিছলে একটা গাছের সাথে হালকা ধাক্কা খেয়ে সফিউল মাটিতে পড়ে গেল, এবং সঙ্গে সঙ্গে তার চোখের নীলমণিটা হঠাৎ মিলিয়ে গেল। তার জ্ঞান আসতেই সে তার পায়ের যন্ত্রণাটা বুঝতে পারল। সঙ্গে সঙ্গে চোখ মিলে তাকাতেই দেখতে পায় ভিক্টর, ঝিলিক ও তরুণ এক মায়ার মতন শূন্যে ভেসে আছে, আর ঠিক তার সামনে এক বিকট নারী মূর্তি। তার পা দুটি সামনে প্রসারিত, এবং সে দুটি দাউ দাউ করে জ্বলছে। সেটা দেখেই ভয়ের সাথে সাথে গাছের গোড়াতে লুকিয়ে পড়ে সফিউল। সেই অশরীরী খোনা গলায় সুরেলা মন্ত্র উচ্চারণ করতে শুরু করেছে। হিম আতঙ্কে স্তব্ধ হয়ে যায় সফিউল। বারবার আল্লাহর নাম করতে থাকে। তার আব্বু দিনে 5 বার নামাজ পড়ে, এবং এই সব ভূত প্রেত জিনের হাত থেকে বাঁচার জন্য তার আব্বু একবার তাকে একটা মন্ত্র শিখিয়েছিল। সেটা তার মাথায় চট করে মনে পড়ল সেই সময়। তার যখন 15 কি 16 বছর বয়স ছিল, সেই সময় প্রচণ্ড বাতাস লাগতো। তার ঝাড়ফুঁক করতে হতো সবসময়।
সেই জন্য শফিউলের আব্বু তাকে মন্ত্রটি শিখিয়েছিল। মনে মনেই সে একবার সেই মন্ত্রটা জপ করলো। বিসমিল্লাহির রহমানির রহিম, নায়না নাগরি পায়খাগরি নদী চকানা ইল্লাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাইয়া তাইবা মাশান আল্লাহ রহমান ইলাহা বিসমিল্লাহির রহমান, আল্লাহ ইমাদত করো, আল্লাহ রক্ষা করো, আল্লাহ আমিন। ততক্ষণে সেই পিশাচি খোনা গলায় ওদের বলল, 30 বছর এই গ্রামে আমি কাউকে থাকতে দিইনি, না না কাউকে যেতে দিয়েছি, না কারোর জীবন ভিক্ষা দিয়েছি। এটা আমার রাজত্ব, এখানে আমি শাহ। তোদেরকে মেরে সমস্ত শক্তি আমি আমার মধ্যে নিয়ে নেব, আর তোদের দেহ এখানেই ফেলে দেব। শফিউল ভাবছে কিভাবে তার বন্ধুদের বাঁচানো যায়। কোনো রাস্তা সে খুঁজে পাচ্ছে না। গাছের আড়াল থেকে তাকে বের হয়ে আসতেই হবে। কিন্তু এমন সময় তার মনে হলো গাছের পাশ থেকে কেউ যেন উঁকি মেরে তার দিকে দেখছে। আস্তে আস্তে ঘাড় ঘোরাতেই দেখলো সেই পিশাচি। বিসমিল্লাহির রহমানির রহিম, নায়না নাগরি পায়খাগরি নদী চকানা ইল্লাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ ইল্লাল্লাহ। এবং সঙ্গে সঙ্গে সেই মন্ত্র সে জপ করতে লাগলো। পিশাচি তার ধারে কাছে আসতে পারল না সেই সময়। তবে বেশ গম্ভীর হয়ে সে বলল, যেদিন থেকে ওরা আমাকে আর আমার ছেলেকে পুড়িয়ে মারলো, সেদিন থেকে আমি শপথ করেছিলাম এই গ্রামের কাউকে আমি জীবিত রাখবো না, শ্মশান করে দেব। এক রাতের মধ্যে গ্রামের সমস্ত মানুষকে মেরেছি। ওই দেখ, তুই যেখানে পড়ে আছিস ওখানেও তোর মতো অনেকেই মরে আছে। আমি হলাম পাতিকাল কেউটে। আমার বিষ প্রচুর ভয়ঙ্কর। শফিউল আস্তে আস্তে মাটি থেকে উঠে দাঁড়ালো। পিশাচি তখনও বলে চলেছে, এর আগেও এখানে কিছু লোক এসেছিল এই দেখতে যেখানে কি আছে। তারা শুধু দেখতেই এসেছিল, ফিরে আর যেতে পারেনি। ওই দেখ, ওই দেখ, মোটর বাইক গুলো কিরকম পড়ে আছে। এবার পিশাচির চোখের চাউনিতে তার 3 বন্ধু শূন্যে ভেসেছিল। হঠাৎ পিশাচির মনিটা বাম দিকে ঘোরাতেই 3 জন মাটিতে ধপ করে পড়ল এবং পড়তেই তাদের চোখও আবার আগের মতন স্বাভাবিক হয়ে এলো। শফিউল তাদেরকে ডাকলো, ঝিলিক, ঝিলিক, ভিক্টর, হে ভিক্টর, তরুণ, তরুণ। 3 জনই যখন ভালো মতন ধাঁধাটা কাটল, ঠিক সেই সময় তারা শফিউলকে দেখতে পেল। ঝিলিক শফিউলকে দেখে সঙ্গে সঙ্গে জড়িয়ে ধরল। তরুণ আর ভিক্টর দেখল শূন্যে ভেসে আছে সেই পিশাচি এবং কটকট করে তাদের দিকে হিংস্র দৃষ্টিতে তাকিয়ে আছে একভাবে। পালাতে হবে আমাদের, এখান থেকে পালাতেই হবে। আমরা পালাতে পারবো না ভাই। কেন ভিক্টর, কি হয়েছে? তার কারণ
তার কারণ আমি তোদের পালাতে দেব না। কথাটা বলে ভিক্টর এক লম্বা ছুরি নিয়ে তরুণের পেটে ঢুকিয়ে দেয়। তরুণ চিৎকার করে মাটিতে পড়ে যায়। শাবাশ, খুব ভালো। এমনি এমনি তোদেরকে নিচে নামিয়েছি, ওপরে পাঠাবো বলেই তো। সফিউল দেখল ভিক্টরের চোখ সেই আগের মতোই নীল হয়ে গেছে। ভিক্টরের চোখ এবার ঝিলিকের দিকে গিয়ে পড়ল। নে, শেষ কর, শেষ কর, শেষ কর ওকে, ও শেষ কর। আমরা একসাথে ভোগ খাবো। হ্যাঁ, ওদের নাড়ি ভরে ছিঁড়ে খাবো। নাড়ি ভরি ছিঁড়ে খাবো। ভিক্টর ছুরিটা নিয়ে ঝিলিককে মারতে যাবে, ঠিক এমন সময় সফিউলের শক্ত হাতের এক ঘুষিতে ভিক্টর ছিটকে গিয়ে মাটিতে পড়ল। পিশাচি ভয়ানক রাগে শরীরের সমস্ত শক্তি সংহত করে উল্টো হয়ে ধীর এবং নিশ্চিত পদক্ষেপে সফিউলের দিকে এগিয়ে আসছে। উল্টো হয়ে ঝুলছে তার অভিশাপের মতন উড়ন্ত চুল। খোনা গলায় সে বলল, কতজনকে কে মারবি? হ্যাঁ, এই দেখ আমি কি করি, দেখ। পিশাচিনী দীর্ঘ হাত বাড়িয়ে চোখ বন্ধ করে মন্ত্র উচ্চারণ করতে লাগলো। সদ্য সচ্ছিন্ন শিরা খর্গ পিশাচি মৌন রম্বুকা কালিকা ভক্তা অভয়ং মুন্ড প্রেত নীল হস্তা প্রেত ডাকিনী স্রষ্টা। শ্মশানের চারপাশ থেকে আস্তে আস্তে উঠতে শুরু করলো জীবন্ত লাশেরা, যারা এতদিন মরে এইখানেই পড়েছিল। যেসব মানুষদের হাড়গুলো পড়েছিল আস্তে আস্তে জুড়তে শুরু করলো। সফিউল আর ঝিলিক এইসব দেখার পর তাদের হৃৎপিণ্ড মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। সমস্ত মানুষেরা সেই পিশাচির কথা শুনে এগিয়ে আসছে সফিউল আর ঝিলিকের দিকে। এমনকি অনু, ভিক্টর আর তরুণও এগিয়ে আসছে তাদের দিকে। গর্জন করছে, চিৎকার করছে, যদি দুজনকে হাতের কাছে পায় কেটে টুকরো টুকরো করে দেবে। পিশাচি তখনও মন্ত্র জপ করেই যাচ্ছে। সফিউল ঝিলিকের হাত ধরে তাড়াতাড়ি শ্মশান থেকে বের হওয়ার চেষ্টা করলো, তবে সফিউলের পায়ের অবস্থা ভালো নয়। তাও অতি কষ্টে ছুটতে লাগলো সে। পেছনে ছুটে আসছে জীবন্ত লাশেরা এবং শূন্যে ভেসে আসছে সেই পিশাচি। তোদের আজ আমি উপহার দিলাম, জীবন্ত দুটো মানুষকে ধরে আনতে পারলেই তাদের টাটকা মাংস ছিঁড়ে খেতে পারবি। ছুটতে ছুটতে তারা একটা ঘরের কাছে এসে দাঁড়ায়। পেছনে ছুটে আসছে ভয়ঙ্কর জীবন্ত লাশেরা। সফিউলের পা থেকে ক্রমাগত রক্ত ঝরতে থাকে। ঝিলিককে সে বলে, আমার চিন্তা করিস না, তুই আমার চিন্তা করিস না, তুই পালা ঝিলিক, পালা এখান থেকে, ওরা আসার আগে পালা এখান থেকে। তোকে ছেড়ে আমি কোথাও যাব না, হলে আমার মৃত্যু হোক। ওখানে একটা বাইক আছে, তুই ওতে চেপে পালিয়ে যা ঝিলিক, পালিয়ে যা। যেতে হলে দুজনে যাব, না হলে দুজনে এখানে দাঁড়িয়ে থাকবো, নয় দুজনে মরবো, না হয় ওদের হাত থেকে বাঁচবো। আমি বাইকটা বের করছি। সফিউল রক্তটা বন্ধ করার জন্য গায়ের জামা খুলে সেখানে চেপে বাঁধে। ঝিলিক গাড়িটা বের করে তার সামনে আনে। সফিউল
একবার ঝিলিকের দিকে তাকিয়ে গাড়িতে উঠে বসে। গাড়িতে স্টার্ট দেয় ঝিলিক। এবং ঠিক সেই সময় জীবন্ত লাশেরা দৌড়ে এসে শফিউলকে চেপে ধরে। শফিউল হাত চালাতে শুরু করে এবং তার সাথে সাথেই বলে, গাড়ি চালা ঝিলিক, গাড়ি চালা ঝিলিক, চালা। গাড়ি চলতেই বেশ কিছু জীবন্ত লাশেরা হুমড়ি খেয়ে মাটিতে পড়ে গেল। গাড়ি হন হন করে এগিয়ে গেল সামনের দিকে। কিন্তু এখানেই শেষ নয়। জীবন্ত লাশেরা গ্রামের চারিদিক থেকে সেই সময় ওদের ঘিরে ফেলেছিল এবং সেই পিশাচিও উড়ে আসছিল তাদের দিকে। ঝিলিক মোটর বাইকটা আরো জোরে চালায়, প্রায় 100-র ওপরে স্পিড। পেছনে ছুটে আসছে কয়েকশো জীবন্ত লাশ ও সেই পিশাচি। সকলের চোখ সেই পিশাচির মতো নীল হয়ে গেছে। বাইক ছুটেছে হাওয়ার গতিতে এবং পেছনে যারা আসছে তারাও কম জোরে দৌড়ে আসছে না। ঝিলিক, ওই রাস্তা দিয়ে এসেছিলাম আমরা। সাথে সাথে ঝিলিক দেখলো ওই বাঁদিক থেকে কিছু জীবন্ত লাশেদের চিৎকার ভেসে আসছে। ওরা আসার আগেই ওই রাস্তা পার করতে হবে। শফিউল বলল, মনে জোর রাখ ঝিলিক, আমি পুরুষ হয়ে ওদের কাছে জিততে পারিনি, আর তুই নারী হয়েও নিজের ক্ষমতা, নিজের শক্তি, নিজের উপর বিশ্বাস দেখিয়ে দিলে ঝিলিক যে তুই কতটা শক্তিশালী। চল ঝিলিক, এগিয়ে চল। ভেবে নে ওই রাস্তা পার করতে পারলে আমাদের ভালোবাসা পূর্ণ হবে। চালা ঝিলিক, চালা। মনে জোর নিয়ে বাইক নিয়ে এগিয়ে যায় ঝিলিক। হাওয়ার মতন গর্জন করতে করতে উড়ে আসে সেই পিশাচি। গাড়ির গতি তখন 120-র ওপরে। সেই পিশাচিরা চেষ্টা করলেও ঝিলিক আর শফিউলকে তার হাত ধরতে পারল না। তাদের রাজ্য থেকে জীবন্ত ফিরে এলো তারা, এবং ঝড়ের মতন মোটর বাইক চালিয়ে। কয়েকদিন হাসপাতালে কাটায় শফিউল এবং কিছুদিন পর ছাড়া পেয়ে যায়। তরুণ ভিক্টর ও অনুর জন্য তাদের মন বড়ই খারাপ। কি আর করা যাবে, ভাগ্যে ছিল হয়তো ওদের। ঝিলিকের বাবা শফিউলকে রান্না পুজোর দিন নিমন্ত্রণ করেছেন। বেশ জোর কদমে মা মনসামার পুজো হয় ঝিলিকদের বাড়িতে। বাড়ির সবাই মা মনসামার খুব বড় ভক্ত। শফিউল ঝিলিকদের বাড়িতে যেতেই একসাথে রান্না পুজোর ভোগ খাওয়ার সাথে সাথে নিজেদের বিয়ের কথাবার্তাও পাকা করে নেয়। শুনছিলেন আজকের গল্প তন্ময় সরকারের লেখা শাঁখামুটির কবলে। গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং আরও নতুন নতুন নানান ধরনের গল্প শুনতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অল অপশানে সেট করে নেবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।